নমস্কার, আমি ডক্টর রঘুপতি সারেঙ্গী আবারও হাজির হয়েছি আপনাদের আঙিনায় হোমিও বার্তার সেই পুরনো ডালি নিয়ে। আপনারা সবাই ভালো আছেন তো? আমাদের যে ধারাবাহিক প্রচেষ্টা তার আজকের নিবেদন পালসেটিলা নাইগ্রিক্যান্স। সাধারণ একটি ওষুধ। আপনারা যারা আমার শ্রোতা তারা প্রত্যেকেই জানেন, এটা আমি ধরে নিতেই পারি, কারণ এই জগৎকে ভালো না বাসলে, এই জগতের সাথে সম্পর্ক যুক্ত না হলে হোমিও বার্তা তো কেউ দেখবে না। না, এটা আমাদের নিজস্ব ঘরোয়া বার্তা। সুতরাং আমাদের পরিবারের যারা সদস্য হবেন, হয়ে আছেন, আগামী দিনে আগ্রহী, তাঁরাই তো আমাদের এই আলোচনা চক্রের অংশগ্রহণকারী হবেন। তাই তাঁদের আবার আমি সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আজকের যে পাঠক্রম সেটা শুরু করার চেষ্টা করব। আপনাদের সবার কাছে আমার আন্তরিক আবেদন, হোমিও বার্তার সাথে সম্পর্ক রাখতে, হোমিওপ্যাথির জয়যাত্রাকে অব্যাহত রাখতে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গ ছেড়ে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষ ছেড়ে সারা বহির্বিশ্বে ছড়িয়ে দিতে আপনারা হোমিও বার্তার সাবস্ক্রাইবার হবেন আর অন্যকে সাবস্ক্রাইব করতে উদ্বোধিত করবেন। এটুকু আমি আপনাদের কাছে আশা রাখতেই পারি। পালসেটিলা নাইগ্রিক্যান্স এই ওষুধটি মূলত নর্থ আমেরিকা, এশিয়া এবং ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে আমরা এই উদ্ভিদটিকে পাই। এই যে রেনানকুলাসি ফ্যামিলি, এর কাছে আমাদের হোমিওপ্যাথিক জগৎ সত্যি কৃতজ্ঞ। শুধু পালসেটিলা এই জেনাসটা থেকে আমরা কমসে কম 40টা স্পিসিস পাই, আর প্রত্যেকটারই কিছু না কিছু ঔষধি গুণ রয়েছে। তার মধ্যে মাত্র কয়েকটাকে আমরা তুলে এনে হোমিওপ্যাথি জগতে কাজে লাগানোর জন্য চেষ্টা পেরেছি। আরও বহু অজানা রেনানকুলাসি গোত্রের উদ্ভিদ রয়েছে যাদের আমরা এখনও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করতে পারিনি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। দেখুন, পালসেটিলা বলতে গেলেই প্রথমেই মনে আসে যে এই উদ্ভিদটি কেমন, কোন অংশ তার আমাদের ঔষধি গুণসম্পন্ন, বা উদ্ভিদটির কোন অংশ থেকে আমরা ওষুধটা বানাই। এক বাক্যে বলি বন্ধু, সমস্ত উদ্ভিদটাই ঔষধি গুণসম্পন্ন। এটা 5 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। বিভিন্ন প্রজাতি, না অসংখ্য প্রজাতি, ফলে প্রত্যেকের দৈর্ঘ্য আলাদা আলাদা হবে। পালসেটিলা নাইগ্রিক্যান্সের ফুলটি বড় সুন্দর, আবির কালার, পিঙ্ক কালারের ফুল। বেশ একটি করে পাপড়ি চারদিকে ফুটে আছে, আর মাঝখানটা দেখবেন যেন একটা হলুদ একটা কদম ফুলের বলকে বসানো আছে। দেখতে ভারী সুন্দর, ডেকোরেটিভ ফ্লাওয়ার। অনেকে ইনডোর ডেকোরেশন হিসাবে পালসেটিলা নাইগ্রিক্যান্সের বিভিন্ন প্রজাতিকে, এই যে লিলি ফুলগুলো আছে না, এদের মতো করে বাড়িতেও রাখেন। তো এর কমন নেম কি, এটাও আমাদের জানা দরকার। এর কমন নেম অনেক। যেমন মনে করুন, একটা খুব সাধারণভাবে আমরা যেটা ব্যবহার করি,
সেটা হচ্ছে মেডো অ্যানিমন। মেডো কথার অর্থ কি? এ স্মল গ্রাস ফিল্ড ইন এ ডেজার্ট। বড় কোনো মরুভূমির মধ্যে একটু হালকা জলের ছিটা কোথাও পেয়েছিল, সেইখানে কিছু উদ্ভিদ জন্মে গেছে, তাকে বলে মেডো। আর অ্যানিমন, অ্যানিমন কথার অর্থ হচ্ছে উইন্ড। তাহলে যে সমস্ত ড্রাই, স্যান্ডি, ডেজার্ট ল্যান্ড, এমন যে সমস্ত জায়গা, সেটা হচ্ছে কিন্তু পালসেটিলার খুব পছন্দের জায়গা। সেইখানে এই ছোট ছোট ফুলগুলি সুন্দর হয়ে ফুটে ওঠে আর হাওয়াতে হালকা হালকা দোল খায়, দেখতে ভারী সুন্দর লাগে। অ্যানিম কথার অর্থই হচ্ছে উইন্ড, যে কারণে পালসেটিলাকে আমরা উইন্ড ফ্লাওয়ার হিসাবেও বলে থাকি। আজকের দিনের হোমিওপ্যাথিক জগতে পালসেটিলারকে শুধুমাত্র ওষুধ হিসাবে আমরা ব্যবহারের কথাটাই বলছি, কিন্তু এটা মনে রাখতে হবে যে 3rd সেঞ্চুরি BC তখন এই অ্যানিম কথাটা ব্যবহার করেছিলেন থিওফ্রাস্টাস। ল্যাটিনে পালসেয়ার কথাটা আছে, যার থেকে পরবর্তী ইংরেজিতে পালসেটিলা তৈরি হয়েছে শব্দটা। তার মানে হচ্ছে হালকা ফুল যেটা বাতাসে উড়ে যায়। স্বয়ং মহাত্মা হিপোক্রেটিস, ফাদার অফ মেডিসিন, গ্রিস দেশের, তিনিও পালসেটিলার ব্যবহার জানতেন। কোথায় ব্যবহার করতেন সেটা নিয়ে আমি পরে বলছি। তো এই হচ্ছে আমাদের পালসেটিলা নাইগ্রিক্যান্সের একটা খুব হালকা পোলকা একটা প্রেক্ষাপট। সেই ছোটোবেলায় পড়তাম না, আমরা ঘাসের কচি কচি ফুল, হাওয়াতে দোলাই মাথা, ছিঁড়ো না মোদের দোলনা দুপায়ে, ছিঁড়ো না নরম পাতা, এই টাইপের। পালসেটিলা এমন একটা ডেলিকেট ফ্লাওয়ার, যেন মনে হয় একটা খুব প্রশান্ত চিত্ত, খুব ধীর, খুব স্থির, কোনো রকম যেন রাগ ক্রোধ ওর মধ্যে নেই, একটা অদ্ভুত সৌন্দর্য ওর মধ্যে বিরাজ করে। মানে পালসেটিলা গাছটার কথা বলছি। চারিদিকে দেখুন একটা শুকনো পরিবেশ, উত্তপ্ত মরুভূমি, তার মধ্যে সে তার পিঙ্ক কালারের আকর্ষণীয় রং নিয়ে সে তার সৌন্দর্যের ব্যাসাতি কাউকে না জেনে সে নীরবেই সে খুলে রেখেছে। কারো চোখে পড়লে ঠিক আছে, না পড়লেও ঠিক আছে। পালসেটিলার সম্বন্ধে প্রথমেই বলতে হলে যে কথাটা আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে পালসেটিলা ইজ এ ওমেন্স রেমেডি। পালসেটিলা মানেই হচ্ছে একজন স্ত্রীলোক। পালসেটিলা মানেই হচ্ছে স্ত্রীলোকের বিভিন্ন শারীরিক সমস্যার ওষুধ। এই হিসাবে কিন্তু পালসেটিলা আজও জনসমক্ষে বহুল ক্ষেত্রে প্রচারিত হয়ে আছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, পালসেটিলা ওমেন্স রেমেডি মানে পালসেটিলা কি শুধুই মেয়েদের ক্ষেত্রে কাজ করে নাকি ছেলেদের ক্ষেত্রেও কাজ করে? হ্যাঁ, অবশ্যই ছেলেদের ক্ষেত্রেও কাজ করবে, যদি সেই ছেলেটির মন মানসিকতা, তার যে ফিজিক্যাল অ্যাটিটিউড, তার যে মেন্টাল অ্যাটিটিউড, তার যে থ্রোয়িং অফ ভার্সন, এটা যদি মেয়েলি হয়। মানে ওমেনলি ম্যান পালসেটিলা, এটা মনে রাখতে হবে। মানে শুধুমাত্র ওমেন হতে হবে এরকম কোনো ম্যান নেই, ওমেনলি ম্যান। এক্ষেত্রেও কিন্তু আমরা পালসেটিলাকে মনে রাখব।
ওমেনলি ম্যান, পুরুষ, কিন্তু তার মধ্যে মহিলার যে বিশেষত্ব সেটা কিন্তু প্রকট যদি হয় তাহলে আমরা কিন্তু পালসেটলাকে ভুলবো না। এবারে আমরা দেখি যে পালসেটিলার উদ্ভিদের যে বক্তব্য আমরা এতক্ষণ ধরে শুনলাম, মানে পালসেটিলা গাছ যে কথাটা আমাদের বলতে চায়, সেইটা কি পালসেটিলা রোগীর মধ্যে কিছু খুঁজে পাই? হ্যাঁ পাই, আর পাই বলেই আমরা এই আলোচনায় পালসেটিলা গাছের কথাটাকে তুলে ধরলাম। পালসেটিলা রোগীর প্রথম কথা কি জানেন? পালসেটিলা পেশেন্ট ইজ ইনডিসিসিভ। পালসেটিলা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সব সময় সে একটা দোলাচলের মধ্যে নিজের মনকে রাখে। এটা ঠিক না ওটা ঠিক, ইনি বললেন ঠিক কথা নাকি উনি যেটা পরবর্তীভাবে বললেন ঠিক কথা, কোনটা সঠিক, জীবনে কোনটা আমার জন্য প্রয়োজন, এই সিদ্ধান্তটা কিন্তু পালসেটিলা পেশেন্ট কখনোই নিতে পারে না। কারণ সে মেন্টালি খুব টিমিড, খুব ভীতু, ভেরি মাচ সাইফুল, খুব লজ্জিত প্রকৃতির। ঘরের বাইরে বেরোতে গেলেই বিপদ, যদি বা বাইরে বেরোবে অনেক বড় ঘোমটা টেনে মুখের সামনে, আবরুর ভিতরে থেকে কথা বলবে, আবরুর ভিতরে থাকতে চাইবে, নিজের লজ্জা শরমকে অসম্ভবভাবে ধরে রাখার ব্যাপারে সে ভীষণ রকমের সচেষ্ট। আর ওই ছলো ছলো আঁখি মোর, সব সময় জল ভরা তার চোখ, ওর মধ্যে একটা অদ্ভুত ন্যাচারাল বিউটি কাজ করে জানেন। একটা পালসেটিলা পেশেন্ট চেম্বারে ঢুকলেই না ডাক্তারবাবুর মন মানসিকতা সেই মুহূর্তের জন্য বদলে দেয়। এদের বলার শৈলী, এদের বসার শৈলী, এদের কথা বলার যে ধরন, সবটাই বড্ড মাইল্ড, বড্ড জেন্টেল, বড্ড পোলাইট, বড্ড সোবার। কথা বলতে বলতে নিজের সমস্যাগুলোই নিজে বলতে চাইবে না, অনেকবার খোঁচা দিলে একটা দুটো শব্দ সে বলছে, ভেরি স্লো অ্যান্ড স্লাগিস। বলুন, তারপরে কথাটা বলুন। হ্যাঁ স্যার বলতেছি, স্যার বলতে গেলে বুকটা কাঁপে স্যার, মানে বলতে ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না? না, তার লজ্জা তো কাজ করেই, তার সঙ্গে তার শ্বশুর ভাসুর, দেওর ননদ, বাপের বাড়ি শ্বশুর বাড়ির সম্পর্ক, যে ব্যাড রিলেশন, যেটাকে সে চেপে দেখার চেষ্টা করেছিল বা করছে এখনও, সেটা কখনো কখনো তার মুখে চোখে, তার কথার মধ্য দিয়ে পাছে বেরিয়ে যায়। এই ব্যাপারে সে কিন্তু ভীষণ রকমের সচেতন। একটা কথা বলতে পারি, পালসেটিলার এই যে মানে উইপিং ডিসপোজিশন, এই যে স্লো অ্যান্ড স্লাগিস রেসপন্স, পালসেটিলার এই যে অ্যাপারেন্ট টিমিডিটি, ফিজিক্যাল একটা উইকনেস খুব মারাত্মক জায়গাতে আছে। কোথায় জানেন? পায়ের গোড়ালিতে। তাকে যদি বলেন যে মা একটু দাঁড়ান তো, দাঁড়িয়ে পড়লে মনে ও ও ও আমি আমি পড়ে যাবো স্যার। কোথায় ব্যথা? ব্যথাটা আপনার কোথায়? আপনি টিপে টিপে দেখুন, পায়ের স্মল বোনে কোনো ব্যথা নেই, অ্যাঙ্কেল জয়েন্টে কোনো ব্যথা নেই, কোনো সোয়েলিং নেই, কোনো রেডিস ভাব নেই, অথচ সে নিজে মনে করে যে তার অ্যাঙ্কেল জয়েন্টটা, মানে পায়ের গোড়ালির যে একদম তলার যে বড় জয়েন্টটা, তার ভীষণ দুর্বল। এটা কিন্তু আমি মনে করি যেটা ওর মেন্টাল পার্টেরই একটা বিশেষ পার্ট, যে জায়গা থেকে সে মানসিকভাবে বেশি দুর্বল, ফিজিক্যালি নয়। কারণ ফিজিক্যাল দুর্বলতার কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে এতক্ষণ ধরে তার মানসিকতা নিয়ে আমরা আলোচনা করলাম, মনে রাখতে হবে এর ভিতরে কিন্তু
ওর একটা সুদূর প্রসারী ওর একটা চিন্তা ভাবনা আছে, যেটাকে সে মাস্ক করে রাখার জন্য চেষ্টা করছে। সে চাইছে যে তার এই চোখের জল, তার এই বলার ধরন, তার এই টিমিডিটি, তার এই পোলাইটনেস, দোজ আর অল অ্যাপারেন্ট। ডাক্তারবাবুকে সে ঠকানোর চেষ্টা করেছে। সঠিক ডাক্তার পেশেন্টের এই কথাগুলোতে পরিচালিত হবেন না। সে এই যে ছলছল চোখের কথাগুলো বলে সে আপনার অ্যাটেনশনকে ড্র করার চেষ্টা করছে, আর পাশাপাশি তার সারা পরিবারটার বিরুদ্ধে আপনার কিন্তু একটা বিষ দৃষ্টি তৈরি করার চেষ্টা করছে। এতটাই স্বার্থপর পালসেটিলা এতটাই স্বার্থপর। সে নিজেকে প্রজেক্ট করতে চাচ্ছে যে পরিবারের সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র এই মহিলা, আর যারা আছেন তারা সবাই কিন্তু এর উপরে শুধু দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছেন, পাশবিক যন্ত্রণা দিচ্ছেন। সে কারো কাছে বলতে পারছে না। আজকে সুযোগ পেয়েছে বলে সে আপনার কাছে বাধ্য হয়ে মুখ খুলছে। বিষয়টা কিন্তু একদমই নয় বন্ধু। মনে রাখতে হবে, অ্যাক্টিয়া রেশিমোসা, একোনাইড ন্যাপিলাস, অ্যাডোনিস ভালগারিস, আজকে রেনানকুলাস বালবোসাস, হেলিবোরাস, এই সমস্ত ড্রাগের মধ্যে আমরা কোথাও না কোথাও কিন্তু এই ধরনের মেন্টাল পিকচার ডিপিক্টেড হতে দেখেছি। কারণ এটা রেনানকুলাস ফ্যামিলির একটা জন্মগত লক্ষণ। এই সমস্ত পেশেন্টগুলোর মধ্যে আপনি পেনকে খুঁজে পাবেন, যন্ত্রণা। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে কোথাও না কোথাও পেন আছেই আছে। পালসেটিলার পেন কীরকম? দেখুন, আমি কিন্তু এই ডান দিকে দেখুন, আমি একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন পেনটা কেমন হচ্ছে, খুব ধীরে ধীরে আসছে, আর তার থেকে অনেক স্লো কিন্তু চলে গেল। মানে পালসেটিলার পেনটা আসবে যতটা ধীরে ধীরে, যাবে কিন্তু তার থেকে অনেক বেশি ধীরে ধীরে। এমন হতে পারে। আবার এমন হতে পারে কি পালসেটিলার পেন হঠাৎ করে চলে এলো, আর অনেকক্ষণ ধরে ধীরে 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 যাচ্ছে। এটা কিন্তু পেনের স্বাভাবিক চরিত্র। বেলেডোনা পেশেন্টের পেন কীরকম হয়? তিডিং করে এলো আর এই চলে গেল, এই উঠলো, এই চলে গেল। দেখুন এইটা কিন্তু বেলেডোনা। আবার ব্যথা একটা পেশেন্টের আসছে, সেটা পেটের ব্যথা হতে পারে, সেটা গলব্লাডার পেন হতে পারে, সেটা কোনো কিডনি সংক্রান্ত পেন হতে পারে, সেটা ফ্ল্যাচুলেন্সির কারণে কোনো পেন হতে পারে। একটা কোনো ব্যথা খুব ধীরে 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 একটা ক্লাইম্যাক্স পর্যন্ত গেল, আর ক্লাইম্যাক্স থেকে খুব স্লো স্লো হতে হতে একদম স্লো, মানে একটা এপিসোড আপনার 15 থেকে 20 মিনিট ধরে চলছে। এই ধরনের পেন কিন্তু আমরা পাবো স্ট্যানাম মেটালিকামে। আর কিসে পেতে পারি? প্লাটিনামে। তাহলে পালসেটিলার পেশেন্ট এর যা পেন, সেটা আসে তাড়াতাড়ি, অপেক্ষাকৃত তাড়াতাড়ি, যায় কিন্তু অতি স্লো। বেলেডোনা পেশেন্টের পেন কীরকম? আসে তাড়াতাড়ি, যায় তাড়াতাড়ি। আর যেটা স্ট্যানামের পেন, সেটা হচ্ছে আসছে তাড়াতাড়ি, যাচ্ছে কিন্তু ভীষণ স্লো। প্লাটিনাম অ্যান্ড স্ট্যানাম, এই পেনের চরিত্র কিন্তু পালসেটিলাকে আইডেন্টিফাই করতে ভীষণ রকম সাহায্য করে। ব্যথা যত, শীত তত, দ্য মোর দ্য পেন দ্য মোর দ্য চিল। এইটা কিন্তু পালসেটিলার সাধারণ পেনের একটা
চারিত্রিক বৈশিষ্ট্য। এবার বলবো পালসেটলার যে কোনো ডিসচার্জ কীরকম, তার সেই ডিসচার্জ নাক থেকেই হোক, কান থেকেই হোক, আর ভ্যাজাইনাল ডিসচার্জই হোক, সেটা কিন্তু ঠিকও হতে পারে, থিনও হতে পারে, কিন্তু কমনলি ঠিকই হয়। কালার কীরকম হয়? ইয়েলো, নতুবা ইয়েলোইস গ্রিন, নেট্রাম সালফ, ক্যালি সালফ, থুজা, এগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা জেনারেল ডিসচার্জের বৈশিষ্ট্য। তাহলে জেনারেল কন্ডিশনের মধ্যে আমরা পেইনকে আলোচনা করলাম, আমরা জেনারেল একটা ডিসচার্জ যেরকম হয়, কেমন হয় পালসেটলার ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার পালসেটলার পেশেন্টের আর একটা কথা আমি আজকের ভিডিওতে বলতে চাই, সেটা হচ্ছে পালসেটলার মেটাস্টেসিস। দেখুন, এই ডাক্তারি পরিভাষাতে মডার্ন মেডিকেল সায়েন্স যে মেটাস্টেসিসটা বলে, এক্ষেত্রে কিন্তু মেটাস্টেসিস অর্থটা এক্স্যাক্টলি তা নয়। কিন্তু একটা পেশেন্টের মাম্পস হয়েছিল, তার বেশ কিছুদিন পরে তার কোনো একটা ব্রেস্টের পেন হলো, তার একটা ম্যাস্টাইটিসের একটা হিস্ট্রি দিচ্ছে, এটা হতে পারে। আবার একটা ছেলে যে নাকি ওমেনলি ম্যান, সেই ছেলেটা যার মাম্পস হয়েছিল আজ থেকে 5 বছর আগে, 7 বছর আগে, 10 বছর আগে, আজকে কোনো ধাক্কা নেই, কোনো ব্যথা পায়নি, কোনো ইনফেকশান হয়নি, অথচ দুম করে তার টেস্টিসটা ফুলে উঠল, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এরকম একটা হিস্ট্রি আমরা পালসেটলার ক্ষেত্রে কিন্তু খুব পাই। দেখুন, মেটাস্টেসিস কথাটা খুব আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। মেটাস্টেসিসের সঙ্গে ক্যান্সারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং মেটাস্টেসিস কথাটা ক্যান্সারের সঙ্গে সম্পর্কযুক্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা এপিথেলিয়াল সেল, যে নাকি ইউনিসেলুলার, কোনো নড়াচড়া যার হয় না, এমন একটা সেল, তার ঠিক চামড়ার নিচেই আছে মেসেনকাইমাল সেল। সে কিন্তু মুভেবল, সে কিন্তু নড়াচড়া করতে পারে। তো এই বাইরের যে এপিথেলিয়াল যে সেলের যে কভারিংটা ছিল, এইটা যখন মেসেনকাইমাল সেলে চলে আসে, মানে সেলের টাইপটা কিন্তু বদলে গেল। ক্যান্সার কোনো একটা বিশেষ সেলকে ধরেই হয়। এই সেলটা যখন মেসেনকাইমাল সেলে চলে এলো, তখন আমরা বলি প্রাইমারি মেটাস্টেসিস। এবার এই মেসেনকাইমাল সেল থেকে সে তার যখন ইন্ট্রাভাজেশন হবে, এই ইন্ট্রাভাজেশনের ফলে বিভিন্ন লিম্ফ গ্ল্যান্ড, বিভিন্ন ব্লাড চ্যানেল, তার মধ্যে যখন সেই সেলটা ঢুকবে, তখন সে দূরবর্তী জায়গাতে ওই ক্যান্সার সেলটাকে সে বয়ে নিয়ে গেল। টিপিক্যালি এটা হচ্ছে মেটাস্টেসিস। 50% of the brain tumor are the product of metastasis, আর মূলত লিম্ফ গ্ল্যান্ড এবং ব্লাড চ্যানেল, এর মাধ্যমেই কিন্তু এই ক্যান্সার সেলটা দেহের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়ায়। সেটা লাং হতে পারে, সেটা লিভার হতে পারে, সেটা কিডনি হতে পারে, সেটা ব্রেন হতে পারে, সেটা কোনো গ্ল্যান্ড হতে পারে, সেটা পিছনে
স্পাইন হতে পারে, হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে যেটা কার্সিনোমা, টিপিক্যাল কার্সিনোমা মূলত লিম্ফ ভেসেল ধরে ধরেই ছড়ায়, আর যেটা সার্কোমা সেটা ব্লাড ভেসেল ধরে ধরেই ছড়ায়। এইটাকে বলছি কিন্তু আমরা টিপিক্যালি মেটাস্টেসিস। পালস-হিটলার ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে না, একদমই এটা হচ্ছে না। দেখুন কোথায় মামস আর কোথায় ব্রেস্ট, কোথায় মামস আর কোথায় টেস্টিস, এটা ডাইরেক্ট কিন্তু ব্লাড দিয়েও যাচ্ছে না, আবার লিম্ফ গ্ল্যান্ড দিয়েও যাচ্ছে না, কিন্তু একটা ট্রান্সফরমেশন অফ ডিজিজ বহু বছর পরে হলেও হচ্ছে। এটা পালস-হিটলার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা একটা টেস্টিসের সোয়েলিং পেয়ে গেলেই সেখানে কোনিয়াম বা রুটা, বা ধরে নিলাম যে সাইকেলে চেপেছিল, সাইকেলের চাপ পড়ে গেছে, অতএব আর্নিকা, এমনটা যেন না দিই। ব্রেস্টে ব্যথা হয়েছে মানেই আমরা যেন ব্রাইনিয়া বা ফাইটোলেক্কা না দিয়ে বসি। দেওয়ার আগে আমরা যেন রোগের কোনো পূর্ব ইতিহাস আছে কি না, এই যে বাধ্যতামূলক বিষয়টা, এটাকে যেন আমরা ভুলে না যাই। আজকে পালস-হিটলার একটা সামগ্রিক একটা ধারণা দেওয়ার এবং নেওয়ার আমি চেষ্টা করলাম। আগামী দিনে এই ব্রড অ্যাসপেক্টটাকে মাথায় রেখে আমরা পালস-হিটলার যে বিশেষ 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 যে ক্ষেত্র আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানাবো, আপনাদের পাশে আবার আসব, আপনাদের আঙিনায় আবার হাজির হব। আপনারা দয়া করে আমাদের পাশ ছেড়ে যাবেন না।